হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটির যে সিরিজটা শুরু করেছিলাম তাতে যে ফান্ডামেন্টাল রাইটস এর 6 নম্বর পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমরা রেগুলার আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস এর, সেগুলো হচ্ছে রিটস, যেটা আর্টিকেল 32 তে আলোচনা করা রয়েছে। কি কি রিটস রয়েছে? 5 রকমের যে রিটস রয়েছে: হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি অ্যান্ড কুও ওয়ারান্টো, এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আর্ম ফোর্সেস দের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস এর কি এফেক্ট, এবং মার্শাল ল যখন জারি হয় তখন ফান্ডামেন্টাল রাইটস তার কি প্রভাব পড়ে, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। তার আগে আগের দিনের যে কোশ্চেন দুটো দিয়েছিলাম তার মধ্যে ফার্স্ট কোশ্চেন: হুইচ অফ দ্য ফলোইং রিভিল দ্য সেকুলার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিয়ান স্টেট? সেকুলার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিয়ান স্টেট, প্রিএম্বল, ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইটস। তো এই তিনটের মধ্যেই আমরা সেকুলার ক্যারেক্টারিস্টিক্সটাকে দেখতে পাই। তাহলে অপশন হয়ে যাবে 1, 2, 3, অপশন ডি। তারপরে নেক্সট কোশ্চেন: কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট regarding fundamental rights and find the correct statement. They limit the authority of the government and arbitrary laws of the legislature. এটা ঠিক। Fundamental rights are not absolute, cannot be suspended. এটা ঠিক আছে যে ফান্ডামেন্টাল রাইটস অ্যাবসলিউট নয়, এটা ঠিক আছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কে সময়ের সাপেক্ষে সাসপেন্ড করা যেতে পারে। সুতরাং এই স্টেটমেন্টটা রং। দে সিকিউর ভাইটাল পলিটিক্যাল রাইটস অফ দ্য সিটিজেন, এটা ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস আমি আগেও বলেছি যে পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে। সুতরাং 1 নম্বর এবং 3 নম্বর যে স্টেটমেন্ট দুটো রয়েছে এই দুটো কারেক্ট। সুতরাং অপশন বি 1 এবং 3। আজকে যে কোশ্চেন দুটো রয়েছে: হুইচ অফ দ্য ফলোইং আর এনভিসেজড দ্য বাই দ্য রাইট against exploitation in the constitution of India? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন যে রয়েছে আর্টিকেল 23 তে এবং 24 তে, এদের মধ্যে কোনগুলো সেগুলো দর্শায়? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন। এদের মধ্যে কোনটা অপশন হবে? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কোশ্চেন: দ্য ফ্রেজ ইকুয়ালিটি বিফোর ল ইউজড ইন আর্টিকেল 14, আর্টিকেল 14 এ যে ইকুয়ালিটি বিফোর লটাকে ব্যবহৃত হয়েছে সেটা কোথা থেকে বোরো করা হয়েছে? ইউএসএ, জার্মানি, ব্রিটেন, কানাডা। তোমরা অবশ্যই অ্যান্সার গুলো কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, এই হলো নেক্সট দিনে তোমাদের অ্যান্সার করার বিষয়। এরপর আমি চলে যাচ্ছি মূল বিষয়ে, যেটা হচ্ছে রিটস। আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনে যে 32 নম্বর আর্টিকেল যেটা রয়েছে সেখানে সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 এবং হাইকোর্ট আন্ডার আর্টিকেল 226 এর মাধ্যমে রিটস ইস্যু করতে পারে। 5 রকমের রিটস রয়েছে ইন্ডিয়ার সংবিধানে। সেগুলো হচ্ছে হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি এবং কুও ওয়ারান্টো। এই যে রিটস গুলো রয়েছে, এই যে ধারণাটা, রিটসের যে ধারণাটা অবশ্যই বোরো করা হয়েছে ইংলিশ ল থেকে, যেগুলো ইংলিশ লতে অর্থাৎ ব্রিটেনে যেগুলো প্রেরোগেটিভ ল হিসেবে পরিচিত, সেগুলো থেকে ইন্ডিয়াতে এই রিটস গুলোকে, মানে রিটসের যে কনসেপ্ট গুলোকে, সেগুলোকে বোরো করা হয়েছে। এই যে ভারতের সুপ্রিম কোর্টের থেকে
হাইকোর্টের যে রিটস জারি করার ক্ষমতাটা রয়েছে সেক্ষেত্রে প্রধানত তিনটে পার্থক্য রয়েছে বা ডিফারেন্সিয়েশন রয়েছে, সেগুলো এক এক করে বলছি। যে ভারতে যে সুপ্রিম কোর্ট আছে সেটা শুধুমাত্র রিটস জারি করতে পারে কার ক্ষেত্রে, না ফান্ডামেন্টাল রাইটস এর উল্লঙ্ঘন হলে। ফান্ডামেন্টাল রাইটস এর উল্লঙ্ঘন হলে সুপ্রিম কোর্ট রিটস জারি করতে পারে। কিন্তু হাইকোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস নয়, অন্য যে কোনো পারপাসের ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট রিটস জারি করতে পারে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের কিন্তু রিটস জারি করার যে স্কোপটা অনেকটা বেশি, বা বলা যেতে পারে সুপ্রিম কোর্টের ক্ষমতাটা অনেকটা ন্যারো এক্ষেত্রে রিটস জারি করার ক্ষেত্রে। এরপরে আমরা পরের পয়েন্টটা, যে সুপ্রিম কোর্টের যে এরিয়াটা সেটা আমাদের কিন্তু পুরো ইন্ডিয়ার যে টেরিটরি অফ ইন্ডিয়া রয়েছে তার যে কোনো জায়গায় কিন্তু রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট, কিন্তু হাইকোর্ট শুধুমাত্র তার যে টেরিটোরিয়াল জুরিসডিকশনটা রয়েছে তার মধ্যেই রিট জারি করতে পারে, অথবা যে কজ অফ অ্যাকশনটা হয় সেটা যদি তার টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে হয় তাহলে শুধুমাত্র হাইকোর্ট সেই রিটসটা জারি করতে পারে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিটস জারি করার যে এরিয়াটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বেশি, কারণ সুপ্রিম কোর্ট টোটাল যে টেরিটরি অফ ইন্ডিয়া সেক্ষেত্রে কাজ করে, কিন্তু হাইকোর্ট শুধুমাত্র তার যে জুরিসডিকশন রয়েছে তার ভেতরে কাজ করে। ঠিক আছে, এরপর 3 নম্বর যে ডিফারেন্সিয়েশন রয়েছে, যে 32 আর্টিকেল 32 এটা নিজেই একটা ফান্ডামেন্টাল রাইট এবং এর মাধ্যমে রিট জারি করার ক্ষমতা রয়েছে। সুতরাং ফান্ডামেন্টাল রাইটস উল্লঙ্ঘন হলে যদি সুপ্রিম কোর্টের কাছে কেউ আপিল করে সেটা সুপ্রিম কোর্ট মানা করতে পারবে না। হতে পারে যে সুপ্রিম কোর্ট অন্য কোনো লোয়ার যে কোর্টগুলোকে রয়েছে তার কেসটা ট্রান্সফার করে দিতে পারে, কিন্তু সেটাকে রিফিউজ করতে পারবে না সুপ্রিম কোর্ট, কারণ এটা একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে। এই যে রিটস জারি করার ক্ষমতাটা এটাও একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এই ছিল বেসিক 3টে ডিফারেন্স যেটা রিটস জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে পার্থক্য। এরপর আমরা চলে যাচ্ছি যে 5টা রিটস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে রিটসটা রয়েছে সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। ঠিক আছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, মানে সশরীরে উপস্থিত হওয়া। এটা কোর্ট অর্ডার করে একজন ব্যক্তিকে, যে অন্য আরেকজন ব্যক্তিকে ধরে রেখেছে বা ডিটেন করে রেখেছে, তাকে কোর্টের সামনে হাজির করার জন্য আদেশ দেয় কোর্ট। ঠিক আছে, এবং তারপর কোর্ট তাকে এক্সামিন করে যে সত্যি সত্যি যে তাকে ডিটেনশন করেছে এটা লিগ্যাল না ইললিগ্যাল। যদি ইললিগ্যাল প্রমাণিত হয় তাহলে যে ডিটেন পার্সনটা রয়েছে তাকে ফ্রি করে দেওয়া হয়, আর যদি সে গিলটি ফাউন্ড হয় তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হয় বা ডিটেনশনের মধ্যে রাখা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে রিটসটা রয়েছে হেভিয়াস কর্পাস, এটা হচ্ছে প্রত্যেকের স্বাধীনতার ক্ষেত্রে একটা বুলওয়ার্ক। যে আরবিট্রারি ডিটেনশন করে তার ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়ালের লিবার্টির ক্ষেত্রে একটা বুলওয়ার্ক। ঠিক আছে, এই যে হেভিয়াস কর্পাস রিটসটা রয়েছে এটা পাবলিক অথরিটি এবং প্রাইভেট ইন্ডিভিজুয়াল উভয়ের ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হয় বা কোথাও ডিটেনশন করা হয় তাকে অবশ্যই কোর্টের সামনে পেশ করতেই হবে। এটা তার ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়ালের বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি বলা যেতে পারে। এটা যেমন পাবলিক অথরিটির ক্ষেত্রেও প্রযোজ্য সেরকম প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি
নেক্সট ম্যান্ডামাস। ম্যান্ডামাস হচ্ছে লিটারালি যে আক্ষরিক অর্থের মিনিং হচ্ছে উই কমান্ড। এই যে কমান্ডটা, এটা পাবলিক অফিসিয়ালকে বলা হয় যে তার পারফরম্যান্স যেটা রয়েছে, মানে তাকে তার ডিউটিটাকে সঠিকভাবে পারফর্ম করতে বলা হয়, যেটা সে হয় ফেল হয়েছে পারফর্ম করতে অথবা রিফিউজ করে। এটা উপর কোর্ট থেকে আদেশ দেওয়া হয় তাকে, তার যে অফিসিয়াল ডিউটিটাকে রয়েছে, যে সেটা করতে পারেনি, ব্যর্থ হয়েছে অথবা করতে মানা করেছে, তাকে আদেশ করা হয় সেই ডিউটিটাকে ঠিকঠাক পালন করার জন্য। এটা কার কার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়? এটা যেমন কোনো পাবলিক বডির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কোনো কর্পোরেশনের ক্ষেত্রে, কিংবা কোনো লোয়ার কোর্ট, ইনফিরিয়র কোর্ট, ট্রাইব্যুনাল কোর্টের ক্ষেত্রেও এগুলো অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ হায়ার অথরিটি লোয়ার অথরিটিকে আদেশ দেয় তার ডিউটিকে ঠিকঠাক পালন করার জন্য। এক্ষেত্রে এটা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই গ্রহণযোগ্য নয়। কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা বডিকে কিন্তু সেরকম ভাবে বলা যায় না। ওকে, যদি কোনো পাবলিক অথরিটি হয় তাহলে বলা যেতে পারে, কিন্তু প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা বডিকে এক্ষেত্রে বলা যায় না। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট যে রিটসটা রয়েছে সেটা হচ্ছে প্রহিবিশন। এর যে মানে সেটাই বলে দিচ্ছে যে বাধা দেওয়া, প্রহিবিট করা। এর আক্ষরিক অর্থে মিনিং হচ্ছে টু ফরবিড। এটা ইস্যু করে হায়ার কোর্ট, লোয়ার কোর্ট ও ট্রাইব্যুনাল কোর্টের, যে তার যে জুরিসডিকশনটা রয়েছে তার থেকে বাইরে যেন না কাজ করে, সেই অনুযায়ী তাকে প্রহিবিট করে। মান্ডামাস যেমন অ্যাক্টিভিটি ডাইরেক্ট করে, মানে কোনো কাজ করতে বলে, অর্থাৎ যে কাজটা সে ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে করতে, অথবা কোনো কাজ করতে মানা করছে, তাকে সেই কাজটা করার জন্য যেমন আদেশ করে, সেটা ম্যান্ডামাস। প্রহিবিশনটা ঠিক তার উল্টোটা, তাকে তার জুরিসডিকশনের বাইরে যেতে মানা করে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে মান্ডামাস দ্যাট ডাইরেক্ট অ্যাক্টিভিটি, প্রহিবিশন ডাইরেক্ট ইনঅ্যাক্টিভিটি, কোনো কাজ করতে মানা করে। এই যে রিটসটা রয়েছে এটা শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এটা কোনো লেজিসলেটিভ বডি অথবা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। সেটা হচ্ছে প্রহিবিশন। নেক্সট হচ্ছে সার্সিওরারি। এর যে আক্ষরিক অর্থে মিনিং হচ্ছে টু বি সার্টিফাইড অথবা টু বি ইনফর্ম, তাকে জানানো। এটা হায়ার কোর্ট, লোয়ার কোর্টকে বা ট্রাইব্যুনাল কোর্টকে কি আদেশ করে না, যদি কোনো কেস পেন্ডিং থাকে অথবা যদি কোনো কেসকে ঠিকঠাক সে সলভ করতে না পারছে, তাহলে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে অর্ডার করে যে হয় তাড়াতাড়ি কেসটাকে সলভ করতে অথবা সেই কেসটাকে ট্রান্সফার করে দিতে। এই যে সার্সিওরারিটা রয়েছে এটা দুরকম ভাবে কাজ করে। যেমন প্রহিবিশন রয়েছিল, প্রহিবিশন কোনো জুরিসডিকশনের বাইরে কাজ করতে মানা করে, কিন্তু সার্সিওরারি মানাও করে আবার কাজটা করতেও বলে। মানে এক্ষেত্রে বোথ প্রিভেন্টিভ এবং অ্যাজ ওয়েল এজ কিউরেটিভ হিসেবে কাজ করে সার্সিওরারি। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট যে রিটসটা, সেটা হচ্ছে কুও ওয়ারেন্টো। এর আক্ষরিক অর্থে মিনিং বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, মানে কি অথরিটি বা ওয়ারেন্টের মাধ্যমে সে কাজটা করছে তার উপর রিটস জারি করা হয়। এটা কোর্ট জারি করে কোনো ব্যক্তি যখন কোনো পাবলিক অফিসে কাজ করে, তার ইনকোয়ারিটা করে যে আদৌ সেই ব্যক্তিটা লিগেলি যোগ্য কিনা সেই অফিসে কাজ করার জন্য। হতে পারে সে কোনো ইললিগ্যাল ভাবে সে পাবলিক অফিসে কাজকর্ম করছে,
তার বিরুদ্ধে যাতে ঠিকঠাক তার যোগ্য ব্যক্তি সেই পাবলিক অফিসে কাজ করছে কিনা, তার অথরিটি আছে কিনা, তার ওয়ারেন্ট আছে কিনা, সেটা চেক করার জন্য কোর্ট ইনকোয়ারি করে কোনো পার্সনের বিরুদ্ধে যে পাবলিক অফিসে কাজ করছে, তার লিগ্যালিটি চেক করার জন্য যে রিটসটা জারি করে সেটা হচ্ছে কুয়া ওয়ারেন্টো। ঠিক আছে, এই ছিল 5 রকমের রিটস যেটা ভারতের সংবিধানে রয়েছে, এবং আন্ডার আর্টিকেল 32 যেটা সুপ্রিম কোর্ট জারি করতে পারে, এবং 226 এর মাধ্যমে হাইকোর্ট জারি করতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি পরের আর্টিকেলে, যেটা আর্ম ফোর্সেস ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। আর্টিকেল 33 এর মাধ্যমে পার্লামেন্ট কি করতে পারে না, রেস্ট্রিক্ট করতে পারে অথবা অ্যাব্রোগেট করতে পারে ফান্ডামেন্টাল রাইটস কে। কাদের ক্ষেত্রে? আর্ম ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস, পুলিশ ফোর্সেস বা ইন্টেলিজেন্স এজেন্সি বা এই রকম যে আদার ফোর্সেস গুলো রয়েছে, তাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে সেগুলোকে কিন্তু রেস্ট্রিক্ট করতে পারে বা অ্যাব্রোগেট করতে পারে, সেটা পার্লামেন্ট করতে পারে। ঠিক আছে, এই যে রেস্ট্রিকশন বা অ্যাব্রোগেশনটা কেন করা হয়, সেটা প্রপার ডিউটি এবং মেনটেনেন্স অফ ডিসিপ্লিনের জন্য, যাতে এই ফোর্সের মানুষজন বা যারা ফোর্সে ক্ষেত্রে নিযুক্ত আছে, যাতে তারা তাদের ডিউটি এবং ডিসিপ্লিন ঠিকঠাক মেনটেন করতে পারে, তার জন্য আর্টিকেল 33 আন্ডারে তাদের যে ফান্ডামেন্টাল রাইটস এর যে অধিকারটাকে রয়েছে সেটাকে রেস্ট্রিকশন করা হয়। এরপর চলে যাচ্ছি পরের আর্টিকেলে, মার্শাল ল এবং তার সঙ্গে যুক্ত ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 34 প্রোভাইড করে, এটাও রেস্ট্রিকশন প্রোভাইড করে, যখন কোনো এরিয়াতে মার্শাল ল এনফোর্স হয় তখন সেখানকার যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা অনেকটা রেস্ট্রিকশন এর মধ্যে চলে আসে। এই যে একটা রয়েছে, এটাকে সেই সময় কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়েছে বলে কোর্টের কাছে যাওয়া যাবে না, অর্থাৎ সেটাকে চ্যালেঞ্জ করা যাবে না কোনো কোর্টে। যখন কোনো এরিয়াতে ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়েছে বলে কোর্টে যাওয়া যাবে না, যখন কোনো এরিয়াতে মার্শাল ল অর্থাৎ মিলিটারি রুল চালু হয়ে যাবে। এক্ষেত্রে এই যে মিলিটারি রুলটা চালু হচ্ছে সেটা কিন্তু দেশের বা সেই এরিয়ার যে সাধারণ ল গুলো রয়েছে তখন কিন্তু সেভাবে কাজ করবে না, অর্থাৎ তখন যে রুলটা চালু হবে সেটা কিন্তু আলাদা হবে, অর্থাৎ একটা ডিফারেন্ট মিলিটারি রুল অ্যাপ্লাই হবে তার ক্ষেত্রে। ফলে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসটা রেস্ট্রিকশনের মধ্যে চলে আসবে। এই ছিল আর্টিকেল 34 এর মাধ্যমে মার্শাল ল এন্ড ফান্ডামেন্টাল রাইটস। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লাগলো। ঠিক আছে, আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে রেগুলার আপডেট পাওয়ার জন্য ঠিকঠাক। আর এর পিডিএফ ফাইল পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল WBCS ইন্সপিরেশন তোমরা জয়েন করতে পারো ফুল পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস, তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।